আমার মেয়ে টিয়া দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, বাবা বাইরে পুলিশ আঙ্কেল এসেছে। ওরা কেন এসেছে বাবা? আমার খুব ভয় করছে। আমি বললাম, ভয় কিসের মামুনি, তুমি যাও গেমস খেলো, আছি। টিয়া নিজের ঘরে চলে গেল। আমি টি শার্ট গায়ে দিতে দিতে বের হলাম। দেখলাম ড্রয়িং রুমে দুজন বসে আছে, পরনে পুলিশের ড্রেস। আমাকে দেখে ওনাদের থেকে মাঝবয়সী লোকটা বলল, মিস্টার অব্র কেমন আছেন? জি ভালো আছি। অফিসার, আপনারা আমার বাড়িতে হঠাৎ কি ব্যাপার? আপনার স্ত্রী আপনার নামে নারী নির্যাতনের মামলা করেছেন। কথাটা শুনে আমার বুকে ধাক্কার মতো লাগলো। তার মানে রেনু এতটা ইঙ্গিত করেছিল? অস্ফুট স্বরে বললাম, রেনু আমার নামে নির্যাতনের মামলা করেছে? হ্যাঁ। আপনাকে থানাতে যেতে হবে, এখনই যেতে হবে। আপনি চাইলে একটু সময় নিতে পারেন, আমরা অপেক্ষা করছি। আর হ্যাঁ, আপনার মেয়েকে নেওয়ার জন্য মিসেস রেনু নিচে অপেক্ষা করছি। আমি নিজের রুমে আসলাম। টিয়াকে রেনুর কাছে কখনো দিব না আমি। আর টিয়া নিজেও ওর সাথে থাকবে না। কিন্তু এখন ওকে রাখবো কোথায়? ঠিক করলাম ওর বান্ধবীর বাসায় কিছুদিন রাখবো। তারপর জামিনে বেরিয়ে কিছু একটা ব্যবস্থা করা যাবে। এদেশে সত্যি মিথ্যা যাচাই করা হয় না। মেয়ের ক্ষেত্র হলেই তো সব রায় মেয়ের পক্ষেই হবে, এটাই স্বাভাবিক। টিয়াকে নিয়ে স্কুলে পুলিশের জিপে উঠলাম। টিয়া ভীতু চোখে আশপাশে তাকাচ্ছে। এতক্ষণে আশপাশের লোক জমা হয়ে গেছে, সবাই গাড়ির ভেতরে উকি দিচ্ছে। টিয়া ভয়ার্ত স্বরে বলল, বাবা আমরা কি জেলে যাচ্ছি? না মা, থানায় একটা কাজ আছে, সেটা করেই চলে আসব। তুমি তোমার বান্ধবীর বাসায় কিছুক্ষণ থাকো, আমি এসে নিয়ে যাব। আচ্ছা। টিয়া আমার টি শার্ট খামচে ধরে আছে। আমি পড়লাম না সংসারটাকে টিকিয়ে রাখতে। জানি না কখনো ছাড়া পাবো কিনা। টিয়ার কি হবে এসব ভাবতে আমার শরীরই ঝিমুনির মতো লাগছে। টিয়া আমাকে ঝাঁকিয়ে বলল, বাবা এই যে মা দাঁড়িয়ে আছে। বলেই টিয়া নখ বাহিরের কালো একটা গাড়ির দিকে তাকালো। গাড়িটা রেনুর বসের। রেনু দু হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে, ওর মুখে তৃপ্তির হাসি, যেন সে খুব মজা পাচ্ছে। জিপ চলতে শুরু করলো। টিয়াকে ওর বান্ধবীর বাসায় নামিয়ে দিয়েই থানাতে আসলাম। চেয়ার টেনে বসলাম। অফিসার বুড়ো কুচকে তাকিয়ে আছে হাতের ফাইলের দিকে। দু একবার চোখ তুলে তাকাচ্ছেন আমার দিকে। মৌনতা ভেঙে অফিসার বললেন, অব্র সাহেব আপনার কি নেশার অভ্যাস আছে? জি না। মিথ্যা বলবেন না, পুলিশের সাথে মিথ্যা বললে আরো বিপদে পড়বেন। মিস্টার, নেশা করি না সেটা আপনারাও জানেন, এতটুকু খোঁজ আপনারা নিশ্চয়ই নিয়েছেন। নেশার কথা কেন বললাম শুনতে চান? কেন? মিসেস রেনু অভিযোগ করেছেন আপনি রোজ মদ্যপান করে ওনাকে মারধর করেন। আজ সকালে আপনি ওনাকে প্রাণে মারার চেষ্টা করেছেন। এর সবটাই মিথ্যা। স্বামী স্ত্রী কথা কাটাকাটি হতেই পারে, এই জন্য নির্যাতন করি এটা কেমন কথা? সে যাই হোক, মিসেস রেনু যখন ডায়েরি করেছেন তখন আপনি ফেঁসে যাবেন, খুব বাজেভাবে ফেঁসে যাবেন। নারী নির্যাতনের কেস বলে কথা। আমি বলি কি, আপনারা একে অপরের সাথে কথা বলুন, বিষয়টা মিটিয়ে নিন। বাচ্চাটার কথা ভেবে অন্তত মিটিয়ে নিন। রেনু আর আমাকে আলাদা বসতে দেওয়া হলো। রেনুর মুখে এখন তৃপ্তির হাসি। আমি বললাম, রেনু মিথ্যা ডায়েরিটা করার কি প্রয়োজন ছিল? কেন? গায়ে হাত তোলার সময় মনে ছিল না? কেবল তো শুরু। টিয়ার কথা একবারও ভাবলে না? সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, ওকে আমার কাছে রাখবো। এই বলে রেনু উঠে চলে গেল। আমি নিরুপায় বসে রইলাম। অফিসার আমার কাছে চেয়ারে বসতে বসতে বললেন, আপনার পরিচিত উকিল থাকলে যোগাযোগ করুন। জেলের মধ্যে 10 দিন আটকে রাখলাম, কি করব বুঝতে পারছি না। বারবার শুধু টিয়ার কথা, মুখটা চোখের সামনে ভেসে আসছে। মন বলছে ও ভালো নেই। সারা দিনটা আমার পুরনো স্মৃতিচারণ করেই কেটে গেল। সন্ধ্যায় অফিসে এসে বলল টিয়া নাকি হাসপাতালে ভর্তি। উনি জিপ করে হাসপাতালে নিয়ে গেলেন। গিয়ে দেখলাম টিয়া বেডে শুয়ে আছে। তার চোখ বন্ধ, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, শরীর শুকিয়ে গেছে। টিয়াকে দেখে আমার কান্না পেয়ে গেল। মেয়েটা কতই না কষ্ট পাচ্ছে, এর জন্য দায়ী কে? টিয়ার কপালে হাত বোলাচ্ছি, এক ফোঁটা চোখের জল গালে বেয়ে টিয়ার চোখে পড়তে লাগলো। টিয়া তিরতির করে চোখের পাতা মেলল। আমাকে দেখে দুর্বল স্বরে বলল, বাবা তুমি এসেছো? আমাকে একা রেখে তুমি কোথায় ছিলে বাবা? তুমি জানো না তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। টিয়ার কথায় বুকের ভেতরটা ডুমড়ে মুচ্ছে যাচ্ছে। ডাক্তার বলে গেলেন টিয়ার ঘুম প্রয়োজন। টিয়ার কপালে চুমু দিয়ে বেরিয়ে এলাম। দেখলাম রেনু দাঁড়িয়ে আছে। রেনুকে কঠিন স্বরে বললাম, তুমি থাকতে টিয়ার এই অবস্থা কেন হলো?
তুমি খাওয়ানোর চেষ্টা করেছিলে, কিন্তু খাওয়াতে পারিনি। সারাক্ষণ বাবা বাবা করে মাথা খেয়েছে। কি বললে? মাথা খেয়েছে? নিজের মেয়ের নামে এসব বলতে পারছো তুমি? রেনু ঠোক বাঁকিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। তখনই ডাক্তার এসে বললেন, বাচ্চাটার পরিবারের লোককে? আমি বললাম, জি আমি, ওর বাবা। মেয়েকে স্যালাইন দিয়েছি। ওর মানসিকভাবে খুবই দুর্বল। ওর খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখবেন। আর হ্যাঁ, সবসময় হাসি খুশি রাখবেন। রেনুর কাছে থাকলে টিয়া কখনোই আদরে যত্নে থাকতে পারবে না, এটা আমি ভালো করেই জানি। কিন্তু আমিও তো ওর কাছে থাকতে পারছি না। মেয়েটাকে আর কি কি সইতে হবে? না, আমি থাকতে টিয়ার কষ্ট আমি সহ্য করতে পারি না। দরকার পড়লে রেনুর হাত পা ধরে কেস তুলে নিতে বলবো। টিয়ার জন্য আমি সবচেয়ে নিচু কাজটিও করতে রাজি। রেনুর সামনে হাত জোর করে বললাম, রেনু, আমাকে প্লিজ মাফ করে দাও। টিয়ার পাশে এখন আমার খুব প্রয়োজন। মেয়েটার শরীরের অবস্থা দেখেছো? তুমি তোমার মতো সুখে থাকো, আমি কোনো হস্তক্ষেপ করব না। প্লিজ আমার মেয়ের ভালোর জন্য কেসটা তুলে নাও। রেনু কিছু বলল না, চুপচাপ চলে গেল। যাওয়ার সময় ওর চোখের কোণে এক ফোঁটা জলও গড়িয়ে পড়ল। দুদিন পর হসপিটাল থেকে টিয়াকে রিলিজ করে দেওয়া হলো। টিয়াকে নিয়ে বাড়িতে ফিরলাম। বাড়িটাকে কেমন নতুন নতুন লাগছে। রেনুর কেসটা তুলে নিয়েছি, ডিভোর্স পেপারও পাঠিয়ে দিয়েছি। আমি পেপারে সই করতে গিয়ে দেখি রেনু সেখানে 40 লাখ টাকা উল্লেখ করেছে। আমি দীর্ঘশ্বাস ফেলে সাইন করলাম। তবুও ও ভালো থাকুক। রেনুর টাকাটা দিতে আমার 2টা ফ্ল্যাট বাসা বিক্রি করে দিতে হলো। জেলে থাকা অবস্থায় উকিল, কোর্টে যাওয়া সহ বেশ বড়সড় অ্যামাউন্ট খরচ হয়েছে। সেই টাকা শোধ করতে উপায়ন্ত না পেয়ে নিজের বাড়িটাও বিক্রি করে দিলাম। রাতে খাওয়া শেষ করে বিছানায় আধাশোয়া হয়ে বসে রইলাম। টিয়া আমার হাতের কাছে মাথা রেখে বলল, বাবা, মা কি আর আমাদের সাথে থাকবে না? না মা, আমাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। মাকে খুব মিস করছি বাবা। বলতে বলতে টিয়া কেঁদে ফেললো। আমি ওর চুলে বিলি কেটে দিচ্ছি। ভাবছি হঠাৎ করেই সব কেমন যেন শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা রেনু, কি একটু খারাপ লাগছে না? কিভাবে পারলেও? পরের দিন সকালে নোটিশ আসলো, বাড়ি ছেড়ে দিতে হবে। যিনি বাড়িটা কিনেছেন তিনি বাড়ি ভেঙে সেখানে কিসের যেন কারখানা তৈরি করবেন। সকালে ব্রেকফাস্ট আর মুখে রুচল না। দুপুরে টকটকে রোদে বেরিয়ে পড়লাম একটা সস্তা বাড়ির খোঁজে। মাথার উপর ইলেকট্রিক তারের বসে এক ঝাঁক পাখি কা কা করে দিশেহারার মতো উড়ে চলে গেল। মনে মনে কাক হওয়ার প্রবল ইচ্ছা জাগতে লাগলো। বেশ কিছুক্ষণ রাস্তার পাশে হাঁটছি। সব বাড়িওয়ালার একটারই কথা, স্বামী স্ত্রী না হলে ভাড়া দিবে না। এমন সময় ফোনটা বেজে উঠল। রিসিভ করতে ফোনের অপর দিকে নিজাম সাহেব বললেন, কোথায় যাচ্ছেন মশাই? জি, পার্কের মোড়েই কাছাকাছি। একবার লাইব্রেরিতে আসতে পারবেন? খুশি সংবাদ আছে। কি হয়েছে বলুন তো? সে না হয় এসেই দেখবেন। আমি শিওর এসব দেখলে আপনার মাথা চড়ক গাছে উঠে যাবে। নিজাম সাহেবের কথায় আমি তেমন গুরুত্বের সাথে নিলাম না। ওনার স্বভাব সব কিছু একটু বাড়িয়ে বলা। আরও 2টা বাড়ি খোঁজ করলাম, তাদেরও একই কথা, পরিবার ছাড়া ভাড়া হবে না। একটা বাড়িতে অবশ্য ভাড়া হবে, কিন্তু সেখানে ভাড়ার পরিমাণ অনেক। দুঃখী মনে নিজাম সাহেবের সপ্তগল্প প্রকাশে নিতে গেলাম। তিনি আমাকে দেখে অতি ব্যস্ততার সাথে বই ছাপানোর ঘরে নিয়ে গেলেন। নিজাম সাহেবের কথা সত্যি। এসব দেখে আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। দাঁড় গলায় বললাম, ব্যাপার কি নিজাম ভাই, এত বই একসাথে ছাপানো হচ্ছে? তিনি গলা ফুলিয়ে হেসে বললেন, আর বলবেন না, 2 দিন থেকে ফোন তোলার সময় হচ্ছে না। শুধু ফ্লপটা ম্যাগাজিনে দিয়েছিলাম, এতেই পাঠকদের পিছে চমকে গেল। 2000 বই প্রি অর্ডার হয়েছে। আমি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। নিজাম সাহেব বললেন, বুঝলেন অব্র সাহেব, মনে হচ্ছে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। পার্সেন্টের খুব মোটা অঙ্কে টাকাই পাবেন। চা খাবেন? চা খেয়ে নিজাম সাহেবের প্রকাশনী থেকে বেরিয়ে পড়লাম। রোদ এখনো কিছুটা নরম হয়েছে। আমার মনে হয় এখন বিষাদের ছিটে ফোটাও নেই। ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছি, এমন সময় দেখলাম সেই কালো গাড়িটি একটা রেস্টুরেন্টের সামনে দাঁড় করিয়ে রাখা। রেস্টুরেন্টটা কাচের আবরণ থাকায় ভেতরে কারা বসে আছে সব দেখা যাচ্ছে। সেখানে দেখলাম রেনু ওর বসের সাথে গা ঘেঁষে বসে আছে। শুধু বসেই নেই, রেনুর মাথা ওর বসের কাঁধে রেখে ওরা মনে হয় বিয়ে করে নিয়েছেন। রেনু হাসতে হাসতে হঠাৎ বাইরে তাকিয়ে আমাকে দেখতে পেল। আমাকে দেখে তার বিন্দুমাত্র ভাবান্তর হলো না, বরং ওর বসের হাতে হাত রাখলো। লাল কৃষ্ণচূড়া ফুল ভর্তি ফুটপাতে আমি আবার হাঁটতে শুরু করলাম।
আমার পায়ে পিষে যাচ্ছে কোমল পাপড়িগুলো। পাপড়িগুলির মতো যদি নিজেও পিষে ফেলতে পারতাম, তাহলে হয়তো আরো অনেক অপেক্ষা করতে হতো না। বাড়ি কাছাকাছি আসতেই একটা মেয়েলি কণ্ঠ ভেসে এলো। কেউ একজন আমার নাম ধরে অভ্র ভাইয়া বলে ডাকছে। আমি পিছনে ফিরতে একটা রিক্সা আমার সামনে এসে থামলো। রিক্সা থেকে তার তড়িঘড়ি করে একটা মেয়ে নামলো, তার পরনে শাড়ি। মেয়েটাকে আমি চিনি, উনি টিয়ার বান্ধবীর বোন। রিক্সা ভাড়া দিতে দিতে উনি বললেন, বাড়ি অদ্ভুত অদ্ভুত মানুষ তো আপনি। ঠিক বুঝলাম না। রিক্সা থেকে কতবার ডাকলাম, অথচ আপনি শূন্য দৃষ্টিতে হেঁটে যাচ্ছেন তো যাচ্ছেনই। আসলে শুনতে পাইনি। কোথায় যাচ্ছেন? আপনার কাছে। আমি ভ্রু কুঁচকে বললাম, আমার কাছে মানে? হ্যাঁ, আপনার বাসা তো এখানেই, তাই না? হ্যাঁ, দুটা বিল্ডিং পরেই। চলুন তাহলে আপনার বাসা থেকে ঘুরে আসি। চাইলে চা খাওয়াতে পারি, আমি খুব ভালো চা বানাতে পারি। এটা বলে মেয়েটা হাঁটতে লাগলো। আমি কিছুটা দ্বিধাদ্বন্দ্বে পড়লাম। মেয়েটার চলন কেমন যেন অন্যরকম। কলিং বেল বাজার সাথে সাথে টিয়া দরজা খুললো। মনে হচ্ছে ওর দরজার কাছে দাঁড়িয়েছিল। আমি দরজার একটু দূরে। মেয়েটাকে দেখে টিয়া আনন্দে উৎফুল্ল হয়ে বলল, একবার বলতেই বাড়ি খুঁজে পেলে? আসো আসো ভিতরে। বলে টিয়া মেয়েটার হাত ধরে টেনে ভিতরে নিয়ে গেল। ও এতটাই আত্মহারা যে দরজা বন্ধ করতেও ভুলে গেল। রুমে গিয়ে শাওয়ার নিলাম। প্রচণ্ড মাথা ব্যথা করছে। উঠে গিয়ে যে চা আনবো সেটাও ইচ্ছে করছে না। কপালে হাত বুলাতে বুলাতে বিছানায় আধাশোয়া হয়ে বসে রইলাম। দরজার মিহি টোকা পড়লো। বুঝলাম মেয়েটা এসেছে। টিয়া ঘরে এলো, কখনো দরজা টোকা দেয় না। সোজা ঘরে ঢুকে যে কারণে এসেছে সেটা করে মেয়েটা বলল, আসবো? আমি বসা থেকে দাঁড়িয়ে বললাম, আসুন। মেয়েটা ঘরে ঢুকলো। ওনার হাতে চায়ের কাপ। কাপটা আমার হাতে দিতে দিতে ঘরের চারদিকে বুড়ো কুচকিয়ে তাকিয়ে বলল, লেখকদের ঘর অগোছালো হয় জানতাম, কিন্তু এতটা অগোছালো সেটা দেখে বুঝতেই পারলাম না। কাপটা হাতে নিয়ে বললাম, না মানে আসলে গোছানোর সময় হয়ে উঠছে না। মেঝে তো ছেঁড়া কাগজে ভর্তি। নতুন উপন্যাস লিখেছেন নাকি? শুনেছি নতুন উপন্যাস লেখার শুরুতে লেখকেরা পৃষ্ঠার পর পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দেয়। চা হাতে নিয়ে আছেন কেন? ঠান্ডা হয়ে যাচ্ছে তো। মেয়েটার কথায় চায়ে চুমুক দিলাম। আশ্চর্য, বহুদিন এত চমৎকার চা খাইনি। এখানকার মেয়েরা অল্প বয়সে আর কিছু পারুক আর না পারুক, অসাধারণ চা বানাতে পারে। মেয়েটি কপালে ভাঁজ ফেলে বলল, চা ভালো হয়নি? আমি আমি চুমুক দিতে দিতে বললাম, আপনি খুব সুন্দর চা বানাতে পারেন। চাটা অনেক ভালো হয়েছে। রোদের মধ্যে হাঁটতে দেখি নিশ্চিত ছিলাম বাড়িতে গেলে আপনার মাথা ধরা শুরু হবে, তাই নিজ দায়িত্বে চা করে নিয়ে এলাম। আমি কিছু বললাম না। মেয়েটা কিছুক্ষণ ঘরের চারদিকে চোখ বুলিয়ে চলে গেল। খানিকক্ষণ বাদেই টিয়া দৌড়ে এসে আমার কোমরে জড়িয়ে ধরে বলল, ওর মতলব বুঝতে আমি দেরি হলো না। নিশ্চয়ই কোনো আবদার নিয়ে এসেছে। ওর চুলে হাত বুলিয়ে দিতে দিতে বললাম, তোমার বান্ধবীর বাড়ি যাবে বুঝি? টিয়া অবাক হয়ে বলল, তুমি কিভাবে বুঝলে? আমার মন বলছিল, বাবা মিথ্যা বলবে না। তুমি সুব্রতা ম্যামকে দেখে বুঝেছ আমি প্রেরণাদের বাড়ি যাব। ঠিক বললাম না? হ্যাঁ, আজ প্রেরণার জন্মদিন, তাই ম্যাম নিতে এসেছে। বাবা আমি যাই। উনি তোমার ম্যাম? হ্যাঁ, উনি আমাদের গান শেখান। কিছুদিন আগেই স্কুলে এসেছে। আমাকে চুপ থাকা দেখে টিয়া আবার বলল, বাবা আমি যাব। তুমি তো অসুস্থ মা। টিয়া গলা ফুলিয়ে বলল, না বাবা, আমি মোটেও অসুস্থ নই। এটা বলেই টিয়া এক লাফে বিছানা ছেড়ে উঠল। সেখানে দাঁড়িয়ে দুই হাত কোমরে গুজে বলল, দেখো আমি একদম সুস্থ। বাবা যাই প্লিজ। আরে ব্যথা পাবে তো। আচ্ছা ঠিক আছে, যাও। টিয়া আনন্দে ইয়াহু বলে চিৎকার করে আমাকে জড়িয়ে ধরলো। এরপর বলল, আমি এখন তাহলে সুব্রতা ম্যামের সাথে যাচ্ছি। তুমি কিন্তু সন্ধ্যায় ঠিক চলে আসবা। আমি কেন? তুমি না গেলে প্রেরণা ম্যাম খুব মন খারাপ করবে। ও নিজেই আসতো, কিন্তু শরীর খারাপের জন্য আসতে পারিনি। দুদিন থেকে ওর জ্বর। তোমাকে ফোন করেছে, তুমি ধর নাকি? না আমি গেলে কি হয়? বাবা তুমি হয়তো জানো না, প্রেরণা তোমায় অনেক ভালোবাসে। আমাকে বারবার বলে দিয়েছে তোমাকে নিয়ে আসতে, নইলে পরে দেখা যাবে অসুস্থ শরীর নিয়ে তোমাকে নেওয়ার জন্য হাজির হয়ে যাবে। মুশকিলে পড়লাম। তুমি আসবে মানে আসবে, আমি কোনো কথা শুনবো না। এটা বলে টিয়া চলে গেল। চা খেয়ে মাথা ধরাটা কিছুটা আর নেই।
ড্রয়িং রুমে গিয়ে ম্যাগাজিনের পাতা উল্টে দেখছি টিয়া ওর ম্যাম ঘর থেকে বেরিয়ে এলো। টিয়া সবুজ রঙের একটা জামা পরেছে। ওকে দেখতে সত্যি সত্যি টিয়া পাখির মতো লাগছে। টিয়া বলল, বাবা আমাকে সুন্দর লাগছে না? ম্যাগাজিনটা টেবিলে রেখে ওর কপালে চুমুক দিয়ে বললাম, আমার মেয়ে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে। সুব্রতা নামের মেয়েটা আমার দিকে একটা চিঠি এগিয়ে দিয়ে বলল, আপনি নাকি প্রেরণার ফোন ধরছেন না? প্রেরণা এটা পাঠিয়েছে আপনাকে দেওয়ার জন্য। আমি চিঠিটা খুললে পড়লাম, সেখানে লেখা, আঙ্কেল তুমি আমার ফোন ধরছো না কেন? আমি খুব রাগ করেছি, মন খারাপও করেছি। যা বলতে ফোন করেছিলাম সেটা হলো টিয়াকে আপুর সাথে পাঠিয়ে দিও, আর তুমি সন্ধ্যায় চলে আসবা। না আসলে আমার মন খারাপ হবে। চিঠিটা পড়ে আমি হাসলাম। এই পিচ্ছি মেয়েটা আমাকে বড্ড পছন্দ করে। সুব্রতা বলল, আপনি আসবেন তো? হ্যাঁ, আসবো। সন্ধ্যায় প্রেরণার বাড়িতে আসলাম। চারদিকে অসম্ভব সুন্দর লাইটিং করা। বাড়ির ভেতরে ঢুকে দেখলাম বাড়ি ভর্তি লোকজন। এত লোকের ভিড়ে নিজেকে তুচ্ছ মনে হতে লাগলো। ড্রয়িং রুমের এক কোণে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। এত লোকের মাঝে আমার দম বন্ধ লাগছে। এদের কাউকে আমি চিনি না। এত অপরিচিত কণ্ঠের মাঝে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো, কোনো এক মেয়ের কণ্ঠ। চমকে আশপাশে তাকালাম। দেখলাম আমার ঠিক কয়েক হাত পাশেই গ্লাস ভর্তি লাল জল হাতে নিয়ে রেনু দাঁড়িয়ে আছে। চলবে।